সময়টা তখন 1990 সালের মাঝামাঝি। এই ছেলেটার নাম ক্রিস্টোফার। আজকে সে এ গ্রেড পেয়ে তার গ্রাজুয়েশন পাশ করেছে। তার বাবা মা তার এই অর্জনে অনেক খুশি। তার বাবা নাসার একজন উপরস্থ কর্মকর্তা। তবে ক্রিস্টোফারের সাথে তার বাবা মায়ের কখনোই সেই সুসম্পর্কটা গড়ে ওঠেনি, কারণ তার বাবা মা সবসময় টাকার পেছনে ছুটতে গিয়ে ক্রিস্টোফারকে কখনো তেমন সময় দিতে পারেনি। সে সবসময় নিজের বাবা মা আর তার বোনের থেকে দূরে দূরে থেকেই বড় হয়েছে। ক্রিস্টোফার খুবই ভাবুক প্রকৃতির মানুষ। সে সবসময় নিজের স্বাধীনতা চায় আর মুক্তভাবে বাঁচতে চায়। সেদিন তার গ্রাজুয়েশনের রেজাল্ট জানতে পেরে তার বাবা মা খুশি হয়ে তাকে একটা গাড়ি গিফট করতে চায়। ক্রিস্টোফারের বাবার মতে তার ছেলে একটা ভাঙাচোরা ভটপটি চালাবে এটা সে কখনো দেখতে পারবে না। কিন্তু ক্রিস্টোফার তার জীবনে যে বিষয়গুলোর সাথে একবার অভ্যস্ত হয়ে গেছে সেগুলোকে সে অনেক মর্যাদা দিয়ে রাখে। তাই তার বাবার এই কথা আর তার গিফটের গাড়ি সে অ্যাকসেপ্ট করতে পারে না। ক্রিস্টোফারের বাবা মা আর তার বোন তাকে বিদায় জানিয়ে চলে যায়, কারণ তারা একসাথে থাকে না। ক্রিস্টোফার তার লেখাপড়ার জন্য আটলান্টায় থাকে আর তার বাবা মা নিজেদের কাজের প্রয়োজনে অন্য আরেকটা স্টেটে থাকে। আর এখানেই ক্রিস্টোফার নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। তার যে রেজাল্ট হয়েছে সেই অনুযায়ী তার ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ ছিল, কিন্তু সে এবার নিজের জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে চায়। ছোট থেকেই সে অন্যের কথা মতো চলেছে, অন্যের বানানো সিস্টেমে তাকে চলতে হয়েছে, কিন্তু এবার সে মুক্ত হতে চায়। ক্রিস্টোফারের মা বাবা তার লেখাপড়ার জন্য তার অ্যাকাউন্টে বেশ অনেকটা টাকা পাঠিয়েছিল। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও তার অ্যাকাউন্টে $24,000 পড়ে আছে। সেটা সে একটা চ্যারিটি ফান্ডে দান করে দেয়। তারপর নিজের পরিচয়পত্র থেকে শুরু করে এমন সকল বিষয়গুলি সে নষ্ট করে ফেলে যেগুলো দ্বারা তাকে আইডেন্টিফাই করা যায়। সে নিজের সাথে কেবলমাত্র সামান্য কিছু টাকা নিয়ে আর সেই পুরনো গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ে অজানা এক গন্তব্যের দিকে। সে মুক্ত পাখি হয়ে বাঁচতে চায়। সে নিজের জীবনটাকে খুব কাছ থেকে দেখতে চায় আর কোনো কিছু চিন্তা না করেই সে রওনা দেয় পশ্চিমের দিকে। কারণ ছোট থেকেই সকল লেখকের বইতে সে পড়েছে জীবনের সকল আকাঙ্ক্ষা সবসময় পশ্চিমের দিকে থেকেই যাত্রা শুরু করে। তাই ক্রিস্টোফার সেদিকেই যেতে শুরু করে। তাছাড়াও তার এমন সিদ্ধান্তের পেছনে মূলত তার বাবা মাই সব থেকে বেশি দায়ী, যেটা গল্পের সামনে আস্তে আস্তে জানতেই পারবেন। দেখতে থাকুন। রাতের বেলা সে তার গাড়িটাকে রাস্তার পাশের একটা জায়গায় থামিয়ে তার ভেতরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে আসার সময় রাস্তার পাশে একটা সাইনবোর্ড লাগানো ছিল, যেখানে লেখা ছিল এটা ফ্ল্যাশ ফ্লাড এরিয়া, অর্থাৎ যে কোনো মুহূর্তেই এখানে ছোটখাটো বন্যা হয়ে যেতে পারে। আর ঠিক মাঝরাতে তেমনটাই হয়। অনেকটা দূরে বৃষ্টি হওয়ার কারণে সেই বৃষ্টির পানি জায়গাটাকে একদম ভাসিয়ে নিতে শুরু করে। ক্রিস্টোফার নিজেও ওই আচমকা বন্যার কারণে বেশ ভয় পেয়ে যায়। সারা রাত কোনো রকমে কাটানোর পর সকালে উঠলে সে দেখে তার গাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পর তার মাঝে প্রকৃতিকে জানার ইচ্ছাটা আরো প্রবল হয়ে ওঠে। তাই সে প্রথমত নিজের গাড়ির নাম্বার প্লেটটা খুলে ফেলে, যেন কেউ কখনো বুঝতেও না পারে এটা তার গাড়ি ছিল। তারপর নিজের সাথে যে কয় ডলার ছিল সেগুলোকেও সে আগুনে পুড়িয়ে ফেলে আর নিজের কিছু জিনিসপত্র নিয়ে সে এবার পায়ে হেঁটে বেরিয়ে পড়ে। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। ক্রিস্টোফার জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় আর নিজের পছন্দের লেখকদের বইগুলো পড়ে। তাকে দেখে এবার সত্যি সত্যি এক ভবঘুরে মনে হচ্ছে। এই সময়টাতে সে ভিন্ন ভিন্ন রকমের অনেক মানুষ দেখেছে। এবার সে নিজের পুরনো নামটাকেও ভুলে নিজের নতুন একটা নাম দিতে চায়। নিজের নতুন আলাদা একটা পরিচয় সে বানাতে চায়। এবার সে নিজের নাম দেয় অ্যালেক্স। এতদিন নিজের গাড়ির নাম্বার প্লেটটা তার সাথেই সে রেখেছিল, কিন্তু এখন যেন সে নিজের পুরনো সকল স্মৃতি একদম পুরোপুরি ভুলে যেতে চায়। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন মন চায় সে অন্যদের থেকে লিফট চায়, কিন্তু বেশিরভাগ সময় তাকে রিজেক্ট হতে হয়। অপরদিকে ক্রিস্টোফারের মা বাবা তাকে সবসময় চিঠি পাঠাতো, তবে আজ অনেকদিন হয়ে যায় তার রিপ্লাই আসার কথা ছিল, কিন্তু এখনো তার রিপ্লাই আসেনি। তাই ক্রিস্টোফারের মা বাবা সিদ্ধান্ত নেয় তার আটলান্টাতে গিয়ে সরাসরি ক্রিস্টোফারকে সারপ্রাইজ দেবে। কিন্তু যখন তারা ক্রিস্টোফারের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় তখন সেখানে গিয়ে তারা দেখতে পায় তার অ্যাপার্টমেন্টে টুলেটের বোর্ড লাগানো আছে। ম্যানেজার তাদেরকে জানায় ক্রিস্টোফার 2 মাস আগে থেকেই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছে। তারা যখন বাড়িতে ফিরে আসে তখন ক্রিস্টোফারের বোন তাদের লেখা সমস্ত চিঠিগুলো দেখায়, যেগুলো আজ ফেরত চলে এসেছে। আসলে ক্রিস্টোফার পোস্ট অফিসের সাথে যোগাযোগ করে তাদেরকে রিকোয়েস্ট করেছিল যেন তার চিঠি অন্তত 2 মাস আটকে রাখা হয়, যার কারণে চিঠি ফেরত আসতে এতটা সময় লাগলো। তবে ক্রিস্টোফারের বোন একদম বুঝে গিয়েছে যে কেন সে এগুলো করছে। তার ভাই তার বাবা মায়ের কথায় টানা 4 বছর লেখাপড়া করে অনেক বেশি এফোর্ট দিয়েছে। এখন যেহেতু তাদের ক্রাইটেরিয়া সে পূরণ করে ফেলেছে, তাই সে এবার নিজের বাকি জীবনটাকে নিজের ইচ্ছা মতো উপভোগ করতে চায়। তার পরিবারের মাঝে শুধুমাত্র ক্রিস্টোফারের বোনই তাকে কিছুটা বোঝার চেষ্টা করত। এভাবে আরো 1 মাস পার হয়ে যায়। সে ঘর থেকে বের হয়েছে এই নিয়ে আজ 3 মাস হলো। বর্তমানে সে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একটা জঙ্গলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতিকে সে নিজের সব থেকে কাছের করে নিয়েছে। এভাবেই একসময় সে আবারও একটা রাস্তায় পৌঁছে যায়। সেখানে নতুন 2জন মানুষের সাথে তার পরিচয় হয়। রনি নামের এই ব্যক্তি তার গার্লফ্রেন্ড জেনের সাথে ক্রিস্টোফারের মতোই ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা ক্রিস্টোফারের নাম জানতে চায়, তবে এখানে সে নিজের নাম অ্যালেক্স বলে পরিচয় দেয়। রাতের বেলা তারা একটা স্থানে ক্যাম্প করে। এখানে খাবার খেতে খেতে জেন ক্রিস্টোফারকে লেদার ট্রাম্প বলে নাম দেয়, কারণ যারা পায়ে হেঁটে সফর করে তাদেরকে নাকি লেদার ট্রাম্প বলে। সেখানে জেন ক্রিস্টোফারকে তার এমন কঠিন সিদ্ধান্তের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। সে কেন তার বাবা মায়ের অঢেল সম্পত্তি আর টাকা পয়সা রেখে এমন একটা জীবন বেছে নিল। সে তো চাইলেই খুব আরামে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারত। তখন ক্রিস্টোফার তাদেরকে জানায় সম্পদ আর টাকা পয়সা কখনোই মানুষের জীবনকে পুরোপুরি শান্তি দিতে পারে না, বরং জীবনের যত ঝুট ঝামেলা
সবকিছুর পেছনে আসলে টাকা পয়সার ভূমিকা আছে। তাই ক্রিস্টোফার সেই কৃত্রিম জীবনযাপন রেখে সবসময় মুক্ত হতে চেয়েছিল, যেটা সে আজকে করতে পেরেছে। জেন ক্রিস্টোফারকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে, আর তার কথায় আজকে অনেকটা দিন পর ক্রিস্টোফার আবারও নিজের অতীতকে মনে করতে শুরু করে। জেন তাকে জানায় যে তার নিজের বাবা মাকে এভাবে তার কষ্ট দেওয়াটা উচিত হচ্ছে না, আর সেখানেই সে তাদেরকে নিজের অতীত সম্পর্কে জানাতে শুরু করে। ক্রিস্টোফারের বাবা যখন নাসায় চাকরি পায় তখন থেকেই তার সম্পদ আর প্রতিপত্তি বেড়ে যাওয়ার কারণে তার মাঝে এক প্রকার আত্ম অহংকার তৈরি হয়ে গিয়েছিল। সেই শুরু থেকেই তাদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই আছে। এমনকি তার বাবা মায়ের ডিভোর্সও হওয়ার পরিকল্পনা হয়েছিল, যেটা ক্রিস্টোফার আর তার বোনকে সবসময় অনেক কষ্ট দিত। তবে পরবর্তীতে ডিভোর্স না হলেও তাদের পরিবারের অশান্তি একটা স্থায়ী সমস্যা হয়ে গিয়েছিল। পাশাপাশি লেখাপড়ার জন্য ক্রিস্টোফারকে চাপের মধ্যেও রাখা হতো। তাই কোনো এক সময় ক্রিস্টোফার একা থাকার সিদ্ধান্ত নেয়, আর এভাবেই সে প্রথম বুঝতে পেরেছিল সম্পদ আর প্রতিপত্তি একটা মানুষের মনকে পাথর করে ফেলতে পারে। তাই সে ওই সভ্য জীবন নামের কারাগার থেকে নিজেকে মুক্ত করতে বেরিয়ে পড়েছে। তার এই কথাগুলি বাকিদেরকে অনেক অবাক করে দেয়। এভাবেই আরো অনেকগুলি দিন পার হয়ে যায়। এবার তারা এক সমুদ্রের পাশে ক্যাম্প করেছে। একদিন কাজ করার পর ক্রিস্টোফার রনির সাথে কথা বলে সময় কাটাচ্ছিল। সেখানে সে জেনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রনি জানায় তার জীবনে নাকি সে বাদেও আরো একজন ছিল, যার থেকে ধোঁকা পাওয়ার পর সে এখনো ওই অতীত থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। তবে রনি নাকি তাকে সবসময় ভালোবেসেই যাবে। তখন ক্রিস্টোফার তাকে বলে ওঠে, মাঝে মাঝে অতীত থেকে পাওয়া কষ্টগুলো থেকে বের হতে হলে নিজেকে নিজের মধ্যেই ডুব দিতে হয়। শুরুতেই বলেছিলাম ক্রিস্টোফার খুবই ভাবুক প্রকৃতির মানুষ, যেটা তার প্রত্যেকটা কথাতেই একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। এক সময় ক্রিস্টোফার এই সমুদ্রের বিশালতায় অবাক হয়ে তাতে ডুব দিতে যায়। তার সাথে সাথে জেন নিজেও সমুদ্রে নেমে পড়ে, যেখানে আজ এতটা সময় পর রনি তার প্রিয় মানুষটাকে এতটা খুশিতে দেখতে পেল, তাও শুধুমাত্র ক্রিস্টোফারের কারণে। যেন ক্রিস্টোফারের জন্যই যিনি আজকে আবারও তার কাছে আসছে। আর এদিকে ক্রিস্টোফার যেন তার নিজের মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করছে। তবে রাতের বেলা যখন ক্রিস্টোফার রনি আর জেনের ঘনিষ্ঠ মুহূর্ত আন্দাজ করতে পারে, তখন সে বুঝে যায় হয়তো এবার তাদেরকে একা ছেড়ে দেওয়া দরকার। ক্রিস্টোফারের মনে হতে শুরু করে হয়তোবা সে আবারও তাদের মাধ্যমে দুনিয়ার মায়ায় জড়িয়ে পড়বে। তাই পরদিন সকালে যখন জেন আর রনি তাঁবু থেকে বের হয়, তারা বালুর মাঝে ক্রিস্টোফারের একটা শেষ মেসেজ দেখতে পায়, যেটা জেনকে খুবই কষ্ট দেয়, কিন্তু তাদেরকে সেটা মেনে নিতেই হবে। এখন ক্রিস্টোফারের জীবনে আরো একটা নতুন চ্যাপ্টার খুলে গেল। সে আবারও নিজের একাকিত্বের জীবনটাকে বেছে নেয়। সে প্রকৃতির সবকিছুর সাথেই এবার কথা বলতে শুরু করে। একে একে এভাবে সময় যেতে যেতে প্রায় 4 মাস পার হয়ে গেছে। ক্রিস্টোফার এখনো ভবঘুরের মতোই ঘুরে বেড়াচ্ছে। সে পশ্চিমের দিকে যেমন যাত্রা শুরু করেছিল এখনো সেই দিকেই যাচ্ছে। ক্রিস্টোফার সবসময় লেখালেখিতে খুবই ভালো ছিল। তার ভাষ্যমতে দুনিয়ার কাছে আপনাকে শক্তিশালী হতে হবে না, আপনি নিজের কাছে যতটা শক্তিশালী আপনি ততটাই সফল। আর এভাবে আরো 1 মাস কেটে যায়। ক্রিস্টোফার পৌঁছে যায় ইস্টার্ন সাউথ ডাকোটাতে, যেটা তার শহর থেকে অনেকটা দূরে। আর সেখানে ক্রিস্টোফার আরো নতুন কিছু মানুষের সাথে পরিচিত হয়। নতুন একটা কাজ সে শিখে ফেলে, যেটা হলো শস্য প্রস্তুত করা। মিস্টার হ্যাপি নামের এই লোকটার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়। ক্রিস্টোফার প্রতিদিন কাজ করে আর সে তার কাজগুলোকে খুব ভালো উপভোগ করে। আর দিন শেষে মিস্টার হ্যাপি আর তার বন্ধু বান্ধবদের সাথে সে ভালোই সময় কাটায়। সেখানে ক্রিস্টোফার হ্যাপিকে একটা রিকোয়েস্ট করে যেন সে তাকে শিকার করা আর সার্ভাইভালের সিচুয়েশনগুলো শিখতে সাহায্য করে। যেহেতু তারা এরকম প্রতিকূল পরিবেশে মাঝে মাঝেই শিকার করে, তাই ক্রিস্টোফার তার কাছ থেকে শিকার করাটা শিখতে চায়। আর যখন হ্যাপি তার এই কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ক্রিস্টোফার তার জীবনের প্রথম লক্ষ্য সম্পর্কে জানায়। তার লক্ষ্য হলো সে আলাস্কাতে যাবে, যেটা এখান থেকে হাজার হাজার মাইল দূরে। একা একা জার্নি করে সে ওখানে পৌঁছাতে চায়। এটাই তার জীবনের স্বপ্ন। সে প্রকৃতি আর জঙ্গলকে একদম কাছ থেকে দেখতে চায়। এই সভ্য সমাজে থেকে থেকে সে মানুষের উপর একদম বিরক্ত হয়ে গেছে। সে কখনোই বুঝতে পারে না এই সভ্য সমাজের প্রত্যেকেই কেন একে অপরকে নিজেদের হুকুমের গোলাম করতে চায়। তাই সেই সমাজের বেড়াজাল থেকে একদম বের হতে চায়। সে নিজের জীবনটাকে স্বাধীনভাবে কাটাতে চায়। সে দুনিয়াকে বোঝাতে চায় এই জীবনের লক্ষ্য কখনোই সম্পদ আর ভোগ বিলাস নয়। সে আস্তে আস্তে তাদের কাছ থেকে শিকার করাটা শিখে নিচ্ছে। আর এদিকে তার বাবা মা দিন দিন অস্থির হয়ে উঠছে। পুলিশের মাধ্যমে তারা ক্রিস্টোফারের গাড়িটা খুঁজে পেয়েছে, কিন্তু পুলিশ জানায় তাকে কোনো ধরনের আক্রমণ করা হয়নি। ঘটনায় এমন মনে হচ্ছে যে সে নিজেই গাড়িটা এখানে রেখে চলে গিয়েছে। এটা আসলেও সত্যি কথা। আর যখন ক্রিস্টোফারের মা বাবা জানতে পারে ক্রিস্টোফার তার নিজের সমস্ত টাকা পয়সা একটা চ্যারিটিতে দান করে গেছে, তখন তারা তার উদ্দেশ্য বুঝতে পারে। তাই তারা তাদের একমাত্র ছেলেকে খোঁজার জন্য একটা প্রাইভেট ইনভেস্টিগেশন টিম লাগিয়ে দেয়। কিন্তু ক্রিস্টোফারের বোন সবসময় জানতো তার ভাই এমন কোথাও চলে গেছে যেখানে আইন কোনো কাজ করবে না। অপরদিকে কোনো এক গুপ্ত অপরাধের কারণে এফবিআই টিম থেকে মিস্টার হ্যাপিকে ধরে নিয়ে যাওয়া হয়, যার কারণে তার কাজ এখানেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর ক্রিস্টোফারেরও কিছু করার ছিল না, তাই সে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যে। এতদিনে সে শিকার করাও শিখে গেছে। নিজের পথ আবারও সে খুঁজে নিতে শুরু করে। তার গন্তব্য এখন আলাস্কাতে। পথে আবারও কিছু বাধা বিপত্তি তাকে আটকে ফেলতে শুরু করে, কিন্তু ক্রিস্টোফার প্রত্যেকবার তাদের মোকাবেলা করে। এখানে তার সম্পর্কে আরো কিছু বিষয় জানা যায়। ক্রিস্টোফারের বাবার আসলে 2টো বিয়ে ছিল। ক্রিস্টোফারের মা হলো তার দ্বিতীয় স্ত্রী। এমনকি ক্রিস্টোফার যখন তার মায়ের গর্ভে আসে, তখনও তার বাবা মায়ের আইনিভাবে বিবাহিত কোনো সম্পর্ক ছিল না। এই বিষয়টা সবসময় ক্রিস্টোফারের বাবা মা তার থেকে গোপন রেখেছিল। কিন্তু একদিন ক্রিস্টোফার জানতে পেরেই যায়, যার কারণে তারপর থেকেই ভেতরে ভেতরে সে নিজেকে তার বাবা মায়ের
অবৈধ সন্তান হিসেবে মনে করতে শুরু করে। এই ঘটনা যেন তার জীবনের নদীটাকে উল্টো দিকে প্রবাহিত করতে শুরু করেছিল। ক্রিস্টোফার কখনোই নিজের বাবার থেকে প্রকৃত ভালোবাসাটা পায়নি, কারণ সে ক্রিস্টোফারের মাকে বিয়ে করেছিল শুধুমাত্র আইনি ঝঞ্ঝাট থেকে বাঁচার জন্য। আর এ কারণেই ছোট থেকেই ক্রিস্টোফারের নিজের পরিবারের প্রতি তেমন কোনো টান নেই। সে সব থেকে বেশি ভালোবাসে শুধুমাত্র তার ছোট বোনটাকে। আর সে এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটা নদীর ধারে। আলাস্কা পৌঁছানোর জন্য এটাই হলো সব থেকে বড় নদী। ক্রিস্টোফার এই নদী পার হওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু সেখান থেকে তাকে জানিয়ে দেওয়া হয় এই নদী পার হতে হলে বিশেষ অনুমতির দরকার। তাই ক্রিস্টোফার অনুমতির জন্য আবেদন করে, কিন্তু সেখানেও তাকে জানিয়ে দেওয়া হয় তার সিরিয়াল নাকি 12 বছর পর আসবে। যা শুনতে পেরে ক্রিস্টোফার তাকে ধন্যবাদ জানিয়ে বের হয়ে পড়ে, কারণ সে কখনোই আর অনুমতির অপেক্ষা করবে না। খুবই কষ্টে কোনো রকমে একটা ক্রাফট সে জোগাড় করে, আর অনুমতি ছাড়াই এটা নিয়ে এসে নেমে পড়ে ভয়ঙ্কর সেই নদীতে। অবশ্য তাকে দেখতে পেয়ে একটা সিকিউরিটি টিম অ্যালার্ট হয়ে যায়, কিন্তু ক্রিস্টোফার কোন রকমে তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সেখানে আবারও তারই মতো দুজন ভবঘুরের সাথে তার দেখা হয়ে যায়। তারা তাকে জানায় সে যদি এই নদী ধরে যেতে থাকে তাহলে এখান থেকে 350 কি 400 মাইল দূরে সে মেক্সিকোতে পৌঁছে যাবে, অর্থাৎ এই নদী দিয়েই সে আলাস্কাতে পৌঁছাতে পারবে। এভাবে তার যাত্রা আবারও শুরু হয়ে যায়। নদী পথে যত দূর যাওয়া যায় সে ততটাই যায়। এভাবে পথে একবার তাকে একটা মরুভূমিও পার করতে হবে। তবে মরুভূমির একটা ঝড়ে সে যখন একটা গুহাতে আশ্রয় নেয়, তার ছোট্ট নৌকাটা সেই ঝড়েই হারিয়ে যায়। সেই গুহাতে তাকে প্রায় 36টা দিন পার করতে হয়। তারপর ওখান থেকে সে আরো অনেকটা দূর বর্ডারের কাছাকাছি একটা শহরে পৌঁছে যায়। সেখানে অফিসারদের সাথে সে বর্ডার ক্রসিং নিয়ে জিজ্ঞাসা করলে তাকে সরাসরি না করে দেওয়া হয়। এভাবেই সে বর্ডার ক্রস করতে পারবে না। তাই ক্রিস্টোফার আবারও নিয়মনীতির বাইরে গিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসে, আর পাশের একটা স্টেশন থেকে একটা চলন্ত মালগাড়িতে উঠে যায়। মাঝখানে এসে সে ক্যালিফোর্নিয়ার একটা শহরে ঢুকে পড়ে। সেখানে নিম্নবিত্ত মানুষদের সাথে সে সময় কাটায়। এমনকি গরিবদের সাহায্যের জন্য একটা সংস্থা আছে যারা নাকি তাদের খাবার আর থাকার জায়গাও দিচ্ছে। সে সেখানেও যায়, কিন্তু যখনই সে ধনী মানুষগুলোকে দেখতে পায় তখনই তার পুরনো স্মৃতিগুলো আবারও তাকে ফিরে যেতে বলে। তাই সে ভাবতে শুরু করে সভ্য সমাজে তার আর ফিরে আসাটা উচিত হয়নি। তাই ক্রিস্টোফার আবারও একটা মালগাড়িতে করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এবার রেলওয়ে কর্তৃপক্ষ তাকে ধরে ফেলে। তাকে অনেক মারধর করা হয়, তাকে রক্তাক্ত করে ওয়ার্নিং দেওয়া হয় যেন দ্বিতীয়বার তাদের মালগাড়িটা আর সে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার না করে। ক্রিস্টোফার আবারও নিজের যাত্রা শুরু করে, আর এভাবেই নিজের জীবনের সাথে লড়তে লড়তে তার সময়টা যাচ্ছিল। মাঝখানে একটা ছোট্ট শহরে সে একটা বেকারিতে কাজে লেগেছিল, কিন্তু যেদিন সেখানকার এক কর্মচারী তার পায়ের দুর্গন্ধ নিয়ে অভিযোগ জানায় তখনই সে ওই চাকরিটা ছেড়ে দেয়, কারণ সে কখনোই আরেকজনের হুকুমে কাজ করবে না। ক্রিস্টোফার আবারও তার নিজের জার্নিতে বেরিয়ে পড়ে। আজ পুরো একটা বছর হয়ে গেছে সে এভাবেই ঘুরে বেড়াচ্ছে। এর মাঝে একবার তার বোনকে কল করারও খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু নানান কথা চিন্তা করে সেটাও তার করা হয়নি। যেহেতু সে একদম সবকিছু ছেড়ে বের হয়ে গেছে, তাহলে তার অস্তিত্বের কথা তাদের জানানোই বা কি দরকার। তবে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার চিন্তা ঝেড়ে ফেললেও সে আবারও ফিরে যায় রনি আর জেনির কাছে। জেনি তাকে দেখে অনেক খুশি হয়। মনে আছে এরাই হলো ক্রিস্টোফারের যাত্রার প্রথম সঙ্গী, যাদেরকে সে না বলেই বের হয়ে গিয়েছিল। তারা দুজন এখনো খুব ভালো আছে, তাদের ঝামেলাগুলো মিটে গিয়েছে, এখন তারা অনেক হ্যাপি আছে। এখানে একটা ছোটখাটো কলোনির সাথে তারা একসাথেই থাকে, আর এখানকার টুরিস্টদের কাছে তারা বই বিক্রি করে টুকটাক ইনকাম করে। তবে সেদিন রাতেই কলোনির একটা মেয়েকে ক্রিস্টোফার গান গাইতে দেখে, আর সম্ভবত মেয়েটাকে তার কিছুটা ভালো লেগে যায়। পরদিন কথা বলতে গিয়ে রনি বিষয়টা বুঝতে পারে, তাই সে মেয়েটার সাথে সে ক্রিস্টোফারের পরিচয় করিয়ে দেয়। মেয়েটার নাম ট্রেসি। পরিচিত হওয়ার পর ট্রেসি তাকে পাশের জায়গাগুলো ঘুরে দেখার কথা বলে। ক্রিস্টোফার রাজি হয়, আর তার সাথে সে অনেকটা সময় কাটায়। বোঝা যায় ট্রেসি নিজেও ক্রিস্টোফারকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে আরো কিছুটা দিন পার হয়। এক রাতে ক্রিস্টোফার জেনির কথা বুঝতে পারে। সে উপরে উপরে যতই ভালো থাকার অভিনয় করুক, তার ভেতরে তার অতীতের দাগগুলো এখনো সে সরাতে পারেনি, কারণ জেনি ক্রিস্টোফারের সাথে এমন সব বিষয়গুলো শেয়ার করে যেগুলো সে কারো কাছে বলতে পারে না। পরদিন রনি এবার ক্রিস্টোফারকে জানায় যে ট্রেসি নাকি ক্রিস্টোফারের প্রতি ইন্টারেস্টেড। তো এই বিষয়টা যাচাই করতে সে তার ঘরে তাকে ডাক দেয়। ট্রেসি তাকে ভেতরে আসতে বলে। আসলে সে ক্রিস্টোফারের সাথে ইন্টিমেট হবার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে, কিন্তু ক্রিস্টোফার তাকে বোঝায় এই কাজটা তাদের জন্য মোটেও ঠিক না। তাকে বোঝায় জীবনের উদ্দেশ্য কখনো কামনা পূরণ করা না, বরং লক্ষ্য পূরণ করা। তারপরের সময়টাতে ট্রেসিকে সে নিজের বন্ধুর মতো করে সময় দিতে শুরু করে। আর চলে আসে সেই দিন যেদিন ক্রিস্টোফার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেসি তাকে বিদায় জানাতে চাইছিল না, কিন্তু তার কিছুই করার নেই। ক্রিস্টোফার সবাইকে বিদায় জানিয়ে আবারও একবার চলে যায়। এবার সে তার মূল লক্ষ্য অর্থাৎ আলাস্কা থেকে খুব বেশি দূরে না। পথে রনক নামের এক লোকের সাথে তার দেখা হয়। তার সাথেও তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তার নিজেরা একে অপরের অভিজ্ঞতা ভাগাভাগি করতে শুরু করে, কিন্তু ঠিক আবারও ক্রিস্টোফারকে তাদের বিদায় জানিয়ে চলে যেতে হয়। একদিকে ক্রিস্টোফারের বাবা, যে নাকি নিজের সন্তানকে ফিরে পাওয়ার আশাতে এবার অধৈর্য হয়ে গেছে, আর অপরদিকে ক্রিস্টোফারের মা আর সহ্য করতে পারছে না। ক্রিস্টোফারের জীবনের যে সকল মানুষগুলো এসেছিল তারা প্রত্যেকেই যেন তার জীবনের একটা অংশ হয়ে পিছিয়ে পড়তে শুরু করেছে। সবাই নিজেদের মতো মানিয়ে নিতে শুরু করেছে, শুধুমাত্র একজন বাদে, আর সে হলো ক্রিস্টোফার নিজে। সে এখনও তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই যাত্রাপথে যখন তার গাড়ি দিয়ে চলার রাস্তা ফুরিয়ে যায়, তখন আবারও তার পায়ে হাঁটা শুরু করতে হয়, আর অবশেষে সে পৌঁছে যায় নিজের লক্ষ্যে, অর্থাৎ আলাস্কার প্রথম ধাপে। তখন সেখানে শীতকাল চলছিল, তাই ক্রিস্টোফারের জন্য সময়টা প্রতিকূল হবে, আর এটাই স্বাভাবিক।
এভাবেই চলতে চলতে সে আরো অনেকটা সময় পার করে ফেলে। রাস্তায় একটা ছোট্ট নদী তার সামনে পড়ে, যেটা সে খুব সহজেই পার করে নেয়। নদীর অপর পারে সে নিজের টুপিটাকে খুলে একটা গাছের সাথে বাঁধিয়ে চলে যায়। যদি কখনো ফেরত আসার প্রয়োজন হয় তাহলে যেন সহজেই সে পথটা খুঁজে পায়। আর তার দিনকালও এভাবেই কাটতে শুরু করে। সেখান থেকে চলে আসার সময় ক্রিস্টোফার নিজের সাথে একটা বন্দুক এনেছিল। সেটা দিয়ে সে এক একদিন নতুন নতুন শিকার করে আর নিজের সময় কাটাতে শুরু করে। এবার তার লক্ষ্য পূরণ হয়েছে। সে প্রকৃতিকে নিজের কাছ থেকে দেখতে শুরু করেছে। একদিন সে ওখানে একটা ছোট্ট মিনি বাস খুঁজে পায়। মনে করে হয়তোবা অন্য কেউ এখানে আছে, কিন্তু যাচাই বাছাই করার পর সে বুঝতে পারে এখানে সে বাদে আর কেউই নেই। অর্থাৎ তার থাকার জন্য সে সুন্দর একটা জায়গা পেয়ে গেল। সে ওই পরিত্যক্ত বাসটাকে নিজের থাকার উপযোগী করে তোলে আর নিজের জীবনটাকে এবার সম্পূর্ণ উপভোগ করতে শুরু করে। শহরের কৃত্রিমতা আর ঝঞ্ঝাট থেকে সে অনেক দূরে চলে এসেছে। নিজের মাঝে এবার সে প্রশান্তি পেতে শুরু করেছে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই চলে যায়। সে প্রতিদিন নতুন নতুন বিষয় শেখে আর তার জীবনের গল্পটাকে একটা ডায়েরিতে লিখে রাখে। সে জানে একদিনই কলমের কালিও তার ফুরিয়ে যাবে, কিন্তু তবুও তার আফসোস নেই। কিন্তু সময় যত যেতে থাকে ততই এই প্রকৃতি যেন তার বিরোধী হয়ে উঠতে থাকে। তার সাথে যে পরিমাণ খাবার ছিল সেগুলিও ধীরে ধীরে ফুরাতে শুরু করে। তাই ক্রিস্টোফার নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেয়। দিনের পর দিন এভাবেই চলে যায়, যার কারণে কম খাওয়াতে তার ওজনও কমতে শুরু করে। কিন্তু তবুও সভ্য সমাজে ফিরে যাওয়ার চিন্তা তার মাঝে আসে না। এভাবে ধীরে ধীরে শীতকাল চলে যাচ্ছে, পাশাপাশি তার কাছে জমে থাকা খাবারের পরিমাণও কমে যাচ্ছে। আসলে ক্রিস্টোফার তার জীবনের যে প্রশান্তিটা চেয়েছিল সেটা সে এবার পেয়ে গেছে। সে প্রকৃতির সাথে কথা বলে, প্রকৃতির সাথেই সময় কাটায়, কিন্তু খাবারের অভাব তাকে কুরে কুরে খেতে শুরু করে। আর এভাবেই একদিন সে একটা বড় শিকার করে ফেলে। সেই সময়টাতে তার খিদা মিটে গেলেও পড়ে যায় আরেকটা সমস্যায়। সে নিজের চাহিদার তুলনায় অনেক বড় একটা শিকার করে ফেলেছে। সেটাকে শিকার করার পর অনেকটা দিন ক্রিস্টোফার মানসিক অশান্তিতে ছিল। সে ধীরে ধীরে প্রকৃতির বিরূপ আচরণের সাক্ষী হতে শুরু করে। তার জমিয়ে রাখা খাবার নষ্ট হয়ে যায়। আর তখন সে বুঝেছিল যে প্রকৃতি কখনোই একটা সত্তার জন্য ঝুঁকে পড়তে পারে না। আর এখানেই তার প্রথম রিয়েলাইজেশন হয় যে সে এতদিন যেগুলোকে মিথ্যা মায়া বলে দূরে পালিয়ে এসেছে সেখানেই ছিল তার জীবনের আসল উদ্দেশ্য। যে লেখকের বই পড়তে পড়তে সে তার জার্নি শুরু করেছিল, আজকে সে ওই বইয়ের একদম শেষ পাতায় আছে। ক্রিস্টোফার খাবার না পেয়ে জঙ্গলের বিভিন্ন গাছপালা খেতে শুরু করে, কিন্তু জঙ্গলের সব গাছ তো আর শরীরের জন্য ভালো না। তাই সে নিজের সাথে থাকা বইগুলি থেকে জেনে নেয় কোনগুলি তার খাওয়ার উপযোগী। কিন্তু তবুও যেন উদ্দেশ্য পূরণ হওয়ার পরেও এখন তার আর আগের মতো শান্তি অনুভব হচ্ছে না। প্রকৃতি তার প্রতিকূল হয়েছে এটা কোনো কারণ না। আসলে ক্রিস্টোফার এবার সত্যি সত্যি তার কাছের মানুষগুলোকে মিস করতে শুরু করেছে। বলা হয় লক্ষ্যের থেকে নাকি যাত্রা অনেক বেশি সুন্দর। তো যখন তার লক্ষ্য পূরণ হয়ে গেছে এখন তো তার আর যাত্রা নেই। সেখানে এখন তার ফিরে যাওয়ার কথাই বারবার মনে হয়। এতদিনে সে নিজের সাথে ঘটা সমস্ত ঘটনা একটা ডায়েরিতে লিখে রেখেছে, কিন্তু যখন সে ফিরে যাওয়ার জন্য উৎসাহী হয় তখনই সে দেখতে পায় এখানে আসার সময় যে ছোট্ট নদীটাকে সহজে পার করতে পেরেছিল সেটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সে নিজের চিহ্ন হিসেবে যেটা গাছের সাথে বেঁধে রেখেছিল সেটাও এখনো সেখানে আছে, কিন্তু এই নদী পার করা তার পক্ষে এখন আর সম্ভব না। তাকে আবারও ফিরে আসতে হয়েছে সেই প্রকৃতির কাছে। তাকে আবারও লতাপাতা খেয়েই বেঁচে থাকতে হয়। আর যখন সে ওই লেখকের বইয়ের একদম শেষ পাতায় পৌঁছে যায়, সেখানে লেখকের এবং ক্রিস্টোফারের অভিজ্ঞতা একটা নির্দিষ্ট স্থানে থেমে যায়, যেখানে তারা দুজনেই বুঝতে পারে যে জীবনের উদ্দেশ্য কখনোই ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানো হতে পারে না। আসল হ্যাপিনেস থাকে আসলে মানুষের সাথে মানুষের সম্পর্কের মাঝে। সফলতা সেটাই যেখানে ভালোবাসার মানুষগুলো কাছাকাছি থাকে। এই একাকিত্বের জীবন শুধুমাত্র তাকে এটাই বুঝিয়ে দিয়েছে সবকিছুর উপরে হলো মানুষের সম্পর্ক। অ্যাকচুয়ালি হিউম্যানস আর মেড ফর কানেকশনস, যেটাকে তখন সে বুঝতে পারেনি। সে ভেবেছিল সমাজ থেকে পালিয়ে গেলেই হয়তো সবকিছু থেকে সে পালিয়ে যেতে পারবে, সমাজের বাইরেই হয়তো সব শান্তি লুকিয়ে আছে। বলে না যে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এখানে ক্রিস্টোফারের সাথেও ঠিক এমনটাই হয়েছে। যে বাবা নাকি সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সেই বাবা আজ নিজের সন্তানের আশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ক্রিস্টোফারের মা নিজের সন্তানের জন্য যে কতটা কেঁদেছে সেটা সে নিজেই জানে। তাছাড়া তার জীবনের এই যাত্রায় যে কয়টা মানুষ এসেছিল তার প্রত্যেকেই তাকে মনে রেখেছে। বাকি রয়ে গেল তার বোন, যে এই পৃথিবীতে ক্রিস্টোফারকে সব থেকে বেশি ভালো করে বুঝতো। আসলে এই মুভির সম্পূর্ণ ঘটনাটা সেই পড়ছিল, তার মুখ থেকেই পুরোটা মুভি ন্যারেট করা হয়েছে। ভয়াবহ নদী দেখে ফেরত আসার পর এভাবে সময় যেতে যেতে একদিন ক্রিস্টোফার একটা ভুল গাছের একটা ভুল ফল খেয়ে ফেলে, যার কারণে তার প্রথমত পেটের মাঝে ভয়াবহ যন্ত্রণা শুরু হয়। আর ক্রিস্টোফার বুঝতে পারে হয়তোবা আর তার বাড়ি ফেরা হবে না। যেখানে যে কাঠের উপর ক্রিস্টোফার আজ পর্যন্ত ঘটা বিশেষ মুহূর্তগুলো লিখে রেখেছিল সেখানেই সে নিজের মৃত্যুর সাল আর মাসের নামটাও লিখে রাখে, যেটা হলো মে 1992। এটা ছিল সেই দিন যেদিন ক্রিস্টোফার প্রথম তার যাত্রা শুরু করেছিল। আর 2টা বছর পার করে সে নিজের জীবনের শেষ প্রহর গুনছে। কিন্তু আজকেও তার আফসোস নেই, কারণ জীবনের আসল উদ্দেশ্যটা সে বুঝতে পেরেছে। যে প্রকৃতিকেও ভিন্নভাবে দেখেছে, আন্দাজ করতে পেরেছে নিজের জীবনের আসল মানেটাকে। বলা হয় জীবনের শেষ মুহূর্তে নাকি মানুষ তার পূর্বের সমস্ত ঘটনা উল্টোভাবে দেখতে শুরু করে। ক্রিস্টোফার নিজেও তার যাত্রা আর জীবনের প্রত্যেকটা ঘটনাগুলোকে চোখের সামনে দেখতে পায়। আর এভাবেই খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে। এটা শুধুমাত্র কোনো সিনেমা নয়, এটা একটা বাস্তব ঘটনা, যে ঘটনার প্রেক্ষিতেই
তৈরি হয়েছিল এই ইন্টু দ্য ওয়াইল্ড নামের সিনেমাটি। আপনার জীবন যে কতটা সুন্দর সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আসলে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। ভালো থাকা বা খারাপ থাকা কখনোই আপনার অর্থ, টাকা পয়সা এসবের উপর নির্ভর করে না, শুধু নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর আর আপনার আশেপাশের সম্পর্কগুলির উপর। আপনি আপনার পরিস্থিতিটাকে কতটা উপভোগ করছেন সেটার উপর ভিত্তি করেই আপনার সফলতা নির্ধারিত হয়। ক্রিস্টোফার আজীবন প্রকৃতির খোঁজে প্রকৃতির মাঝে ঘুরে বেরিয়েছে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছিল আসল শান্তি হলো মানুষের সম্পর্কের মাঝে। তাই এখন যেভাবে আছেন সেভাবেই নিজের সময়টাকে নিজের কাছের মানুষগুলোর সাথে সুন্দরভাবে এনজয় করুন।